ডোনাল্ড ট্রাম্প ইউএস এর প্রেসিডেন্ট হয়ে এপ্রিল মাসে প্রথমবারের জন্য ঘোষণা করেন তিনি বিশ্বের সমস্ত দেশের উপর শুল্ক চাপাবেন। পরবর্তীকালে তিনি বলেন, আমরা 3 মাস আপাতত এই শুল্ক চাপানোর প্রসেসটাকে বিরতির মধ্যে রাখছি। কিন্তু পরবর্তীকালে তিনি এটাও বলেন যে সব দেশকেই প্রায় 10% শুল্ক দিতেই হবে। তারপর যখন ট্রেড এগ্রিমেন্টগুলো হবে, সেই ট্রেড এগ্রিমেন্টের পর আমরা ডিসাইড করব ফাইনাল ট্যারিফ ঠিক কত শতাংশ হচ্ছে। এই যে পুরো সিদ্ধান্তটি ডোনাল্ড ট্রাম্প নিয়েছিলেন, এর বিপক্ষে আমেরিকার আদালতে একটি মামলা হয়। সেই মামলাটি কারা করেন? প্রথমত সেই মামলা করেছিলেন আমেরিকার যত ছোট ব্যবসায়ী আছে তারা। কারণ তাদের মতে এই যে ট্যারিফ চাপানো হচ্ছে স্পেশালি ভারত, চায়নার মতো দেশের উপর, এতে সাপ্লাই চেনটা সম্পূর্ণভাবে কিন্তু ভেঙে পড়তে পারে। এতে সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হবে আমেরিকার ছোট ব্যবসায়ীরা। এবং যদি তথ্য দেখেন তাহলে দেখবেন সত্যি তারা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর প্রায় প্রায় হাজারের কাছাকাছি কোম্পানি নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করেছেন, এবং তাদের মধ্যে জুন এবং জুলাই এই দুটো মাসে কিন্তু সংখ্যাটা অতিরিক্ত হয়ে গেছে। একটি মাসে 65, একটি মাসে 71-এর কাছাকাছি। অর্থাৎ ছোট ব্যবসায়ীরা যা অনুমান করেছিল, আজকের দিনে দাঁড়িয়ে এসে ঠিক সেটাই প্রমাণ হয়েছে যে ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের ফলে আমেরিকার পুরো সাপ্লাই চেন তা কিন্তু ধ্বংস হয়ে গেছে। মানে ধরুন, যারা ভারতের থেকে কোনো টেক্সটাইল প্রোডাক্ট 20 টাকায় কিনে আমেরিকার বাজারে 40 টাকায় বিক্রি করত, তারা তো সেই প্রোডাক্টটি আর 20 টাকায় কিনতে পারছেন না। সেই প্রোডাক্টটি কিনতে গেলে তাদেরকে অতিরিক্ত 50% ট্যারিফ দিতে হবে। এর ফলে তারা লাভ করার জন্য তাদের এই যে কনজিউমারের জন্য প্রাইস, সেটাও তো বাড়াতে হবে। ফলে তারা সেই প্রাইসটাকে যদি এক জায়গায় রাখতে চায় তাহলে অন্য কোনো সাপ্লায়ারকে তাদেরকে খুঁজতে হবে। এতে সাপ্লাই চেনটা সম্পূর্ণভাবে ভেঙে পড়ছে। এজন্য আমেরিকার সমস্ত ছোট ব্যবসায়ীরা একজোট হয়ে আদালতের কাছে আবেদন করেছিলেন। পাশাপাশি আরো একটি মামলা করা হয়, যেখানে আমেরিকা তো একটা রাষ্ট্র, আমাদের যেমন ভারতবর্ষ একটি রাষ্ট্র। এই রাষ্ট্রের মধ্যে অনেকগুলো রাজ্য আছে, বাংলা, বিহার, উত্তরপ্রদেশ, এগুলো হলো রাজ্য। ডোনাল্ড ট্রাম্পের এই ট্যারিফের বিরোধিতা করে আমেরিকারই বহু রাজ্য একজোট হয়ে আরো একটি মামলা করেন, এবং তারাও বলেন এই যে ট্যারিফ আমেরিকার প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প চাপাচ্ছেন, এতে আমেরিকার বিভিন্ন যে রাজ্য তাদের ইকোনমিক্যাল গ্রোথের উপরেও সরাসরি আঘাত আনবে। এই দুটো মূলত মামলা হয়, এবং পরবর্তীকালে সেই মামলাগুলো একসঙ্গে অ্যাপিল কোর্টের কাছে গিয়ে কিন্তু পৌঁছে যায়। আজকে আমেরিকার অ্যাপিল কোর্ট, যাদের কাছে কিছু স্পেশাল পাওয়ার আছে, তারা কিন্তু কিছু উল্লেখযোগ্য মন্তব্য করেন এবং ডোনাল্ড ট্রাম্পের এই যে প্রেসিডেন্সিয়াল পাওয়ারের মিসইউজ করা, সেটাকে কিন্তু তীব্র ভর্ৎসনা করেন। আজকে অ্যাপিল কোর্ট কি বলেছে? অ্যাপিল কোর্ট বলেছে এই যে গ্লোবাল ট্যারিফ ডোনাল্ড ট্রাম্প লাগাচ্ছেন, সেই পুরো প্রসেসটাই হলো অবৈধ। প্রেসিডেন্টের হাতে এই ট্যারিফ লাগানোর ক্ষমতা নেই। তিনি এক্সিকিউটিভ অর্ডারের, যা হলো প্রেসিডেন্টের এমার্জেন্সি ক্ষমতা, সেই এমার্জেন্সি পাওয়ারকে তিনি মিসইউজ করেছেন। অর্থাৎ এই ট্যারিফ আর চাপানো যাবে না, 1 নম্বর নির্দেশ ইউএস অ্যাপিল কোর্ট দিয়েছে। দ্বিতীয়ত, আজকে তারা বলেছেন ডোনাল্ড ট্রাম্প যে আইনের আওতায় এই ট্যারিফ চাপিয়েছেন, এক্ষেত্রে প্রেসিডেন্ট সেই আইনের আওতায় ট্যারিফ চাপাতে পারেন না। ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বলা হয়েছিল তিনি নাকি ইন্টারন্যাশনাল এমার্জেন্সি ইকোনমিক পাওয়ার্স অ্যাক্ট, শর্ট ফর্ম IEEPA, এই লয়ের অধীনে এই ট্যারিফের খেলাটা শুরু করেছিলেন। কিন্তু আজকে ইউএস অ্যাপিল কোর্ট বলেছে এই ধরনের লয়ে কোথাও বলা হয়নি প্রেসিডেন্ট ইচ্ছা করলেই এক্সিকিউটিভ অর্ডারের আওতায় এই লটিকে নিয়ে আসতে পারবেন এবং ট্যারিফ চাপাতে পারবেন। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্প শুধু এক্সিকিউটিভ অর্ডারের মিসইউজ করেছেন তা নয়, একটা একটা আইন, সেই আইনেরও কিন্তু অপপ্রয়োগ করেছেন। এর ফলে আমেরিকার অর্থনীতি সিরিয়াসলি ড্যামেজ হতে পারে, যা অবিলম্বে রেকটিফাই করতে হবে ডোনাল্ড ট্রাম্পকে। পাশাপাশি আজকে ইউএস অ্যাপিল কোর্ট আরো একটা উল্লেখযোগ্য ঘোষণা করেছেন। তিনি বলেছেন যদি ট্যারিফ চাপাতেই হয় তাহলে আপনাকে ইউএস কংগ্রেসের সেটিকে পাশ করাতে হতো। মানেটা কি? সহজ ভাষায় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি।
মানে হলো, ধরুন আমাদের সরকার একটি সিদ্ধান্ত নিল। আপনারা দেখেন মাঝে মধ্যেই সরকার কিছু সিদ্ধান্ত নেয়, কিছু বিল আনে, কিন্তু সেই বিলটিকে পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে পাস করাতে হয়। এটাকে বলা হয় অফিসিয়াল প্রসিডিওর। কিছুদিন আগে আমাদের ভারতের প্রধানমন্ত্রী জিএসটি নিয়ে কিছু কথাবার্তা বলেছিলেন, সরকারের সিদ্ধান্ত তিনি বুঝিয়ে দিয়েছিলেন, কিন্তু রুল ওয়াইজ সেই যে নতুন ল, সেই যে বদল, এই বদলটাকেও কিন্তু পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে পাস করাতে হবে, না হলে এই যে চেষ্টা বা এই চাহিদাটা আইনে বশবর্তী হবে না যতক্ষণ না আপনি পার্লামেন্টে এটাকে পাস করাচ্ছেন। এখানে ডোনাল্ড ট্রাম্প ঠিক সেটি করেননি, কারণ তিনি জানেন ইউএস কংগ্রেসের বর্তমান যে অবস্থা, মানে ইউএস এর পার্লামেন্টের বর্তমান যে অবস্থা, তার বিপক্ষে ভোট পড়ার সম্ভাবনা অসংখ্য। ইতিমধ্যে ডোনাল্ড ট্রাম্পের যে পার্টি, সেই পার্টির একাধিক সদস্য, সেনেটর, তারা সকলেই এই আইনের কিন্তু বিরোধিতা করতে শুরু করেছেন। অর্থাৎ ট্যারিফের বিপক্ষে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আমেরিকায় কিন্তু প্রবল বিক্ষোভ বেড়েছে, তা কিন্তু আমরা দেখেছি। ফলে ডোনাল্ড ট্রাম্প স্বাভাবিকভাবেই কিছুটা সেফ খেলতে গেছিলেন। তিনি ভেবেছিলেন পুরো বিষয়টা তার অধীনস্থ একটা ক্ষমতা, এবং তিনি কোনো আইন মানবেন না, কোনো সংবিধান মানবেন না, আন্তর্জাতিক ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে রুল আছে সেটাকেও তিনি মানবেন না, কারণ এই পৃথিবীর ধারক ও বাহক একমাত্র তিনি। ফলে সমস্ত কিছুকে ভায়োলেট করেছেন শুধুমাত্র ভারতের উপর এই ধরনের ট্যারিফ চাপানোর জন্য। পরবর্তীকালে অনেকের সঙ্গে তিনি ডিল ফাইনালাইজড করেছেন চাপ দিয়ে, কিন্তু যেহেতু ভারতের সঙ্গে তিনি এখনো অবধি কোনো ডিল করে উঠতে পারেননি, ঘুরিয়ে যদি বলি ভারত কোনো অবস্থাতেই ডোনাল্ড ট্রাম্পের এই শর্ত মেনে নেয়নি, তাই আজকে এই ট্যারিফকে নিয়ে জাজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আন্তর্জাতিক প্রেক্ষাপটে। যারা এবার বিভিন্ন ক্ষেত্রে ডোনাল্ড ট্রাম্পের প্রেসারের কাছে মাথা নত করে ডিল করে নিয়েছেন, তারাও হয়তো নিজেদের এবার প্রশ্ন করবেন, এত তাড়াতাড়ি ডোনাল্ড ট্রাম্পের পায়ের কাছে ডাইভ দেওয়ার কি সত্যি খুব প্রয়োজন ছিল? প্রশ্ন কিন্তু থেকেই যায়। পাশাপাশি আজকে আমেরিকার যে ট্রেড অ্যাডভাইজার আছেন পিটার নাভারো, তিনি আরো একটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন, তার পাল্টা ভারতও দিয়েছে। তিনি বলেছেন, দেখুন, ভারত শুধুমাত্র ক্রুড অয়েল রাশিয়ার থেকে কিনছে তা কিন্তু নয়, ভারত দিনের পর দিন মিলিটারি ইকুইপমেন্টও রাশিয়ার থেকে কিনছে, আর আমাদেরকে এসে বলছে আমরা যেন মেক ইন ইন্ডিয়া প্রোডাক্টকে বা প্রজেক্টকে সফল করার জন্য ফুল টেকনোলজি ট্রান্সফার করি। প্রথমত, ভারত আপনাদের থেকে ফ্রিতে কিছু চাইছে না। ভারত আপনাদের জন্য যে অস্ত্র কেনার কথা তার জন্য পয়সা দিয়েছে, পয়সা নিয়ে আপনারা ইভেন ডেডলাইনও মিট করেননি। কিছু ক্ষেত্রে কাভেরি ইঞ্জিন আমরা দেখেছি, আমরা অ্যাপাচি হেলিকপ্টার দেখেছি, বিভিন্ন সময় টাকা নিয়ে আপনারা ডেডলাইন মিট করেননি। ফুল টেকনোলজি ট্রান্সফার আপনারা করবেন চুক্তি করেছিলেন। ফলে যখন আপনারা একটা জিনিসের জন্য পয়সা নিচ্ছেন, চুক্তিতে যেগুলো লেখা আছে সেগুলো তো মান্যতা দিতে হবে। আজকে এই কান্নাকাটি কিসের জন্য? আপনারা যখন এই চুক্তি করেছিলেন তখন কি আপনারা জানতেন না যে ভারত রাশিয়ার সঙ্গে অস্ত্র চুক্তিতে অ্যাটাচ আছে? আপনারা কি জানতেন না ভারত রাশিয়ার থেকে দিনের পর দিন S-400 ডিফেন্স সিস্টেম কিনেছে? আপনি কি জানতেন না? এগুলো সবই তো জানতেন। আজকে বিপদে পড়ে শুধুমাত্র রাশিয়া এবং ভারতের ফ্রেন্ডশিপটাকে, বন্ধুত্বটাকে আন্তর্জাতিক স্তরে হিউমিলেট করার জন্য এই ধরনের কথাবার্তা বলে লাভ কি? সত্যিই তো আমি আজও বুঝতে পারছি না, রাশিয়ার থেকে তেল কিনছে অন্য একটি রাষ্ট্র, তাতে আমেরিকার গাত্রদাহটা ঠিক কোথায় হচ্ছে? কোথায় আমেরিকার ন্যাশনাল সিকিউরিটির সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে? যদি আপনাদের কাছে কোনো যুক্তি থাকে কমেন্টে জানাবেন। এর পাল্টা ভারতের কমার্স মিনিস্টারও দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন, আমরা মাথা নত করব না, আমরা দুর্বল নই। আজকে ভারতের কমার্স মিনিস্টার পীযূষ গোয়েল পিটার নাভারোর এই কথার পাল্টাটা দিয়েছে এবং পরিষ্কার বুঝিয়ে দিয়েছে যে ডেডলাইনের কাছে ভারত মাথা নত করবে না, আমরা দুর্বল নই, আমরা আন্তর্জাতিক স্তরে লড়াই করার মতো শক্তিশালী এক রাষ্ট্র এবং আমরা শেষ মুহূর্ত অবধি লড়াই করব। তবে সব মিলিয়ে আদালতেও ধাক্কা খেতে শুরু করলেন ডোনাল্ড ট্রাম্প, যা ইম্পর্টেন্ট, যা অত্যন্ত সিগনিফিকেন্টও। আপনারা কমেন্টে জানাবেন আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টি। ধন্যবাদ।